দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই ভিউজ অনুষ্ঠানে চেষ্টা করি আপনার দৈনন্দিন পথ চলা যাতে সহজ হয়ে আসে, যেসব তথ্যগুলো আপনার জীবনে দরকার হয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজে, সে তথ্যগুলো নানা আঙ্গিকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং যথারীতি আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিমানবন্দরে নামার পর আপনি কি ধরনের বিড়ম্বনার শিকার হন এবং এই ধরনের বিড়ম্বনা থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখতে পারবেন কিংবা কিভাবে বিড়ম্বনা থেকে রেহাই পাবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল ভাই। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা দেখছিলেন আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেখানো আছে, এই নাম্বারে টেলিফোন করে এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন। আমরা চেষ্টা করব এই আলোচনায় ওমরাহ ভিসা, বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ভিসা করে থাকেন কিংবা আমেরিকা থেকে বিভিন্ন দেশে যাবেন, বিভিন্ন ভিসা করে থাকেন, সেই সব প্রক্রিয়াগুলো কিভাবে সহজ করতে পারবেন, সিটিজেনশিপ পরীক্ষা কিভাবে আপনি অংশ নিতে পারবেন এবং একই সঙ্গে পাসপোর্টের বিষয়টিও আমরা আলোচনা আনার চেষ্টা করব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে এইসব বিষয়ে উত্তর নিতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন আপনাদেরকে উত্তর খুঁজে দেওয়ার এবং একই সঙ্গে ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো মন্তব্য, পরামর্শ কিংবা প্রশ্ন লিখতে পারবেন। আমরা চেষ্টা করব প্রশ্ন উত্তর খুঁজে দেওয়ার। তার আগে জানিয়ে রাখি, বাংলাদেশের চলমান যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে মানবতার পাশে এসে দাঁড়িয়েছে টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। আমরা একটি বিশেষ ফান্ড গঠন করেছি, যে ফান্ডে এখন পর্যন্ত প্রায় $9,500 জমা পড়েছে। এটি আসলে আপনাদের দেয়া অনুদান। আমরা চেষ্টা করব এই অনুদানটি বাংলাদেশে বানবাসীদের কাছে পৌঁছে দিতে অলাভজনক সংস্থা আদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে, এবং এটি চলমান প্রক্রিয়া। কিভাবে আপনি এই সহযোগিতায় অংশ নিতে পারবেন সেটি একটু আমরা দেখে আসবো, দেখে আমরা আলোচনায় ফিরব। বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় বিশেষ ফান্ড গঠন করেছে টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। আপনার সহায়তা পাঠানোর উপায়: জেল করুন bdflood2024@gmail.com, ACH করুন ব্যাংক চেজ, অ্যাকাউন্টের নাম আদ্দিন, অ্যাকাউন্ট নাম্বার 7263288831, রাউটিং 021000021, টেক্সট করুন 9294182560। ডাকযোগে সহায়তা পাঠানোর ঠিকানা: বিডি ফ্লাড রিলিফ, 3719 57th স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। সহায়তাকারীর নাম, সহায়তার পরিমাণ, ফোন নাম্বার উল্লেখ করতে হবে। অর্থদাতার নাম ও অর্থের পরিমাণ আমরা সম্প্রচার করব। যদি কেউ নাম বা অর্থের পরিমাণ উল্লেখ করতে না চান তবে টেক্সট করুন 9294182560 এই নাম্বারে। অলাভজনক প্রতিষ্ঠান আদ্দিন ফাউন্ডেশনের সহায়তায় এ অনুদান বিতরণ করা হবে। দর্শক, মানবিক এই উদ্যোগে আমরা সাড়া দিয়েছি, আমরা আশা করছি আপনারাও সাড়া দেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। বেলাল ভাই, যে বিষয়টি আমরা জানতে চাই সেটা হলো, আপনারা তো বিভিন্ন দেশের পাসপোর্টধারীদের জন্য ভিসার বিষয় প্রসেস করে থাকেন। বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, এটার কারণে বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে ভিসা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা? ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে, এবং সেই সাথে ধন্যবাদ টিভিএন কে মানবতা দরদি বানবাসী মানুষের সহায়তায় আগিয়ে আসার জন্য। ধন্যবাদ টিভিএন কে। নিশ্চয়ই এই মুহূর্তে মানুষের দরকার হেল্প, যেটা টিভিএন কে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সকল দর্শকদেরকে সবাই সহযোগিতা করার জন্য, এই বানবাসী মানুষের পাশে যারা আমরা যা পারি সবাই যেন আমরা একটু সাহায্যের হাতটা একটু আগাই দিই। ধন্যবাদ সকল দর্শক আপনাদেরকে। আশা করি সবাই টিভিএন এর সাথে থাকবেন। যে প্রশ্নটি করেছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা? আমাদের যে চলমান পরিস্থিতি কিছুদিনের জন্য একটা ছিল, এখন আরো সেরকম পরিস্থিতির জটিলতা কিছু আর নেই, এখন আর কোনো সমস্যা নাই। সাময়িক একটা ছিল শুধুমাত্র দুবাই, সেটা দুবাই গভর্নমেন্ট উদ্যোগ করে নিয়েছে। সো নাও সেরকম কোনো সমস্যা নাই, না এখন ভিসা নরমাল আছে, সবাই হয়ে এসেছে। দর্শক আছেন একজন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি রনি বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমি আমার বাচ্চার বয়স 2 বছর। আমি আমার ওয়াইফকে ছাড়া বাচ্চার পাসপোর্ট করতে পারবো কিনা একটু জানতে চাচ্ছিলাম। ওকে, তার ওয়াইফকে ছাড়া তিনি করতে পারবেন কিনা? ওকে, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনারা জানেন, যদি 18-র নিচে হয় কোন ছেলে মেয়ে, তখন আব্বা আম্মা দুইজনকেই থাকতে হয়।
কোনো কারণে কারো যদি ওয়াইফ সাথে না থাকে, এনি রিজন থাকতে পারে, ওনারা সেপারেট থাকতে পারেন অথবা দেশের বাইরে কেউ থাকতে পারে, সেই ক্ষেত্রে হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা হাজব্যান্ড যে কোনো একজন, দুজনের ইদার অর যে কোনো একজন থাকবেন। বাট যদি ওয়াইফ ওনার না থাকে, ওয়াইফের কনসার্ন থাকতে হবে। যদি ওনার ওয়াইফ কনসার্ন দেয় সেটা নোটারি করতে হবে। নোটারি করার পরে আপনার ওয়াইফের কনসার্নটা দিয়ে ইয়েস আপনি একা করতে পারবেন। বাট যদি মনে শুধুমাত্র আপনি একা উইদের ওয়াইফের কনসার্ন না, হবে না। সো সেটা কোনো কারণে যদি হাজব্যান্ড কেউ না থাকে, এমনও হয় অনেক সময় আমাদের কাছে আসে যে ভাই আমি তো দেশে ট্যুরিস্ট ভিসে আসি, অথবা আমি ট্যুরিস্ট ছিলাম বা ট্যুরিস্ট আসি, আমার হাজব্যান্ড দেশে চলে গেছে, এখন আমি একা আসি, আমার বাচ্চা, এখন তো আমার বাচ্চা পাসপোর্ট তৈরি করতে হবে, এখন আমি একা কি পারবো কিনা? ইয়েস, ডেফিনেটলি পারবেন, বাট আপনার হাজব্যান্ডের কনসার্ন লাগবে। মানে তিনি যদি আমেরিকায় থাকেন কিংবা বাংলাদেশে থাকেন, যে জায়গায় যেখানেই থাকেন, বাচ্চার পাসপোর্টে যে বাবা কিংবা মায়ের নাম থাকবে, দুজনেরই কনসার্ন লাগবে। কনসার্ন থাকতে হবে। যদি দুজন প্রেজেন্ট থাকেন ফাইন। কোনো কারণে আইদার এমন হয়, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যা হয়তো ওনাদের মধ্যে সেপারেশন আছে, একসাথে ওনারা থাকে না, অথবা কেউ দেশের বাইরে থাকে, অথবা বাবা হয়তো সামহাও কয়েক বছর জন্য বাংলাদেশে মুভ করলো, এরকম যদি কিছু একটা হয়, যে কোনো দুইজনের একজনের মিসিং থাকলে, যদি বাচ্চা বয়স লেস দেন 18, তখন হচ্ছে একজন যেতে পারবেন আরেকজনের কনসার্ন নেই। আর যদি এদেশে দুজন থাকেন, ডেফিনেটলি দুজন যাবেন, অথবা কেউ কাজের জন্য যেতে পারবেন, ছুটি নাই, ইয়েস উনি কনসার্ন ফিল আপ করে নোটারি করে মা নিয়ে যেতে পারে অথবা বাবা নিয়ে যেতে পারে, তাতে কোনো আপত্তি নাই। এই বাট যে কনসার্ন কনসার্ন থাকতে হবে। পেপারটা, যে কনসার্ন পেপারটা, এই কনসার্ন পেপারটা কি ভেরিফাই করার কোনো সুযোগ আছে? অর্থাৎ তিনি যে একটা ভুয়া তথ্য নিয়ে যাচ্ছেন না, যেহেতু নোটারাইজ করেই যাচ্ছেন, লিখে আছে ওই জায়গায় নোটারাইজ থাকতে হবে। আচ্ছা। সো নো ম্যাটার হোয়াট, আপনি যখনই নোটারাইজ করতে যাবেন, নোটারি পাবলিক যে করবে, উনি আপনার আইডি দেখবে এবং ওই জায়গায় আইডি নাম্বার থাকবে। ওকে। ওই ফর্মের মধ্যে লেখা থাকবে আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, আপনার সিগনেচার, এনি ফটো আইডি নাম্বার এন্ড ডেট অফ বার্থ, হুইচ ইজ যে ভদ্রলোক বা যে জায়গায় আপনি নোটারি করবেন ওরা দেখবে, জি কনফার্ম করবে, তারপরে নোটারি করবেন। মানে কনসার্নটা কোনো সাদা কাগজ না, এটা লিগ্যাল ওয়েতে সেই কনসার্ন। না, ইউএস গভর্নমেন্টের ফর্ম আছে, এটা লেখা থাকে বাচ্চাদের জন্য অ্যাবসেন্স কনসার্ন ফর্ম। ইনি রেগুলার কাগজ হবে না, গভর্নমেন্টের পেপার আছে, সেই পেপার আমার অফিস থেকে যদি চাই নিতে পারে, অনলাইন থেকে কেউ প্রিন্ট করতে পারবেন, বাট নোটারাইজ করতে হবে। ওকে, জাস্ট আপনি সাইন করে দিবেন, লিখে দিবেন, তাতে হবে না। তারপরে দর্শক হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা একটু পরের প্রসঙ্গে যাব, সেটা হলো যে ট্রাভেল ডকুমেন্ট যাদের আছে, তারা কি এখন ওমরা করতে যেতে পারবেন? অবশ্যই যেতে পারবেন। ট্রাভেল ডকুমেন্টদেরও ভিসা করা যায়। গ্রিন কার্ডের পরিবর্তে আছে ট্রাভেল ডকুমেন্ট। কারো কারো কনসার্ন থাকে যে আমার ট্রাভেল ডকুমেন্ট, আমি কি যেতে পারবো কিনা, ওর আমি আসতে পারবো কিনা। গ্রিন কার্ডের পরিবর্তে হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্টটা হচ্ছে আপনি ট্রাভেল করার জন্য। তারপর অনেকেই আমাকে সেম কোশ্চেনটা একাধিকবার করে, আইদার আমার অফিসে করে, এর আগে আমি আসছিলাম তখনও কারো এরকম কোশ্চেন, সেম কোশ্চেনটা ছিল যে ট্রাভেল পারমিট বা ট্রাভেল ডকুমেন্টে আমি কি উমরা করতে যেতে পারবো কিনা। বেসিক্যালি ইউএস গভর্নমেন্ট আপনাকে ট্রাভেল পারমিটটা দিয়েছে শুধুমাত্র ট্রাভেল করার জন্য। আপনি অবশ্যই যেতে পারবেন, কোনো বাধা ধরার নিয়ম নাই যে আপনাকে কেউ আটকাবে কিনা, ওর আপনার কোনো সমস্যা হবে কিনা। ইয়েস, এয়ারপোর্টে যেটা হয় সাধারণত নাম নিয়ে, যদি আপনার নাম মোহাম্মদ খান হয়, মোহাম্মদ আলী হয়, হয়তো এয়ারপোর্ট আপনাকে কোশ্চেন করতে পারে। এর জন্য আপনার ঘাবড়াবার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাই আমাকে তো এয়ারপোর্ট আটকাইলো। ওকে, তো ওটা ট্রাভেল ডকুমেন্টের সাথে কোনো রিলেটেড না। আমরা এই প্রসঙ্গটাতে আসবো যে এয়ারপোর্টে কি কি কারণে বিড়ম্বনার শিকার হন। তার আগে আরো একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আসিফ হোসেন। আমি ফোন দিয়েছিলাম হচ্ছে আমার গ্রিন কার্ড আছে, এখন আমি উমরা করতে যাওয়ার সময় আমার কি ভিসা আর নেওয়া লাগবে, অথবা ভিসা কি আমি পরেও নিতে পারবো নাকি, অনারেবল পাবো নাকি, সেটা জানার দরকার ছিল। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এখানে নতুন নিয়মের বিষয়টিও আছে, আপনি পরিষ্কার করুন একটু প্রশ্নের উত্তরটি। ধন্যবাদ দর্শক আপনাকে। ওনার কনসার্ন ছিল সম্ভবত গ্রিন কার্ড, উনি কি ভিসা অনারেবল পাবে কিনা এবং উমরা করতে পারবেন কিনা। অবশ্যই উমরা করতে পারবেন, বাট অনারেবল পাবেন না। গত বছর অনারেবল ছিল বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে, এটা এবার চেঞ্জ আছে। নট অনলি বাংলাদেশ, এনি কান্ট্রি যদি আপনার গ্রিন কার্ড হয়, অনারেবল গত বছর ছিল, বাট এবছরতে এই বছর হজের পর থেকে যেটা অ্যারাবিক নতুন মাস শুরু হয়, তখন থেকে ওটা সৌদি হজ মিনিস্ট্রি টোটালি ওটা অ্যাবসেন্স ওর বন্ধ করে ফেলছে। যে দেখে যাবেন, গ্রিন কার্ড যদি হয় আপনি আগে প্রি ভিসা অ্যারেঞ্জ করবেন। উইদাউট ভিসা আপনাকে বোর্ডিং পাসও দিবে না, উইদাউট ভিসা আপনাকে জেদ্দা নামতেও দিবে না। সো অবশ্যই আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট আর গ্রিন কার্ড হয়, অবশ্যই আপনি আগে ভিসা সংগ্রহ করবেন, আপনার ভিসা রেডি করবেন। কারো এমনও হয় যে আমাদের কাছে চলে আসে যে ভাই আমি তো আগে জানতাম না, একদিন আগে চলে আসে, এখন উইকেন্ড হয়তো বন্ধ, ভিসা হচ্ছে না।
তাহলে কি করবেন? ইয়েস, আপনি টিকিট চেঞ্জ করতে পারেন, আবার আপনি করতে পারেন। বেস্ট হবে যেহেতু আপনি যাবেন উমরাতে, আগে আপনি প্রিপেয়ার হয়ে নেন। আপনার ভিসার লম্বা সময় থাকে, 90 days আপনার টাইম আছে ভিসা প্রসেস করার, এবং আরও 90 days স্টে, হুইচ ইজ 6 months এনাফ টাইম। আপনি আগে ভিসাটা রেডি করে নেন, প্রিপেয়ার করে নেন, তারপর আপনি টিকিট করেন। এমন হইতে পারে লেটস সি সামহাউ 100% আপনাকে ভিসা দিবে না। অনেক সময় যে জিনিসটা আমাদের অনেকের মধ্যে বদ্ধমূল ধারণা একটা চলে আসে যে আমার গ্রিন কার্ড আছে, ইয়েস আমাকে ওরা ভিসা দিতে বাধ্য। না, সৌদি বলে না, বাধ্য না। আচ্ছা, কিন্তু আমি ভিসা দিব। রেটটা কেমন? সাধারণত তো পেয়ে যান, খুব কমই তো পান। 99.99, ইয়েস। কিন্তু না, আমি সেই জিনিসটা আপনাকে এক্সপ্লেন করছিলাম যে কেন হচ্ছে না বা কি রিজনে। লেটস সি কথার কথা, ABCD কারো একজন নাম মোহাম্মদ খান এক্সাম্পল, ওর মোহাম্মদ আলী, আব্দুর রহমান, এনি ABCD একটা নাম, সেই নামের এগেইনস্টে সেটা আপনি না, বাট আপনার নামটা সিমিলার নাম, যেটা JFK এয়ারপোর্টে হচ্ছে, আমরা পরে হয়তো আসবো এই প্রশ্নটা। আপনার নাম সামহাউ ওই দেশে কোনো একজন লোক কেউ কোনো একটা ক্রাইমের সাথে জড়িত ছিল, তার নামের সাথে মিলে, তার নামের সাথে আপনার নাম সেম ম্যাচ আছে, এবং সৌদি হজ মিনিস্ট্রিতে এই নামটা ব্লকেজ, ওর এই নামটাতে ওরা ভিসা দিবে না। ওদের পূর্ব সিদ্ধান্ত সেটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের। হয়তো আমরা পাসপোর্ট জমা দিচ্ছি সৌদি এম্বাসিতে, ওরা ডাইরেক্ট বলে দিতেছে না, এটাতে হবে না। আমরা যদি ওদেরকে প্রশ্ন করি ভাই কেন ভিসা দিবে না, কি রিজন, হজ মিনিস্ট্রি থেকে এইটা আমরা অ্যাপ্রুভ করি নাই, আমরা দিব না। মানে আমাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমার গ্রিন কার্ড আমাকে কেন দিবে না, মানে গ্রিন কার্ড মানে এই না যে আমি আপনি চাইলে পৃথিবীর সবই আমাকে দিবে। সেটা যে দেশ আপনি যাচ্ছেন ওই দেশ গভর্নমেন্ট যদি আপনাকে সেফ মনে, ডেফিনেটলি আপনি সেফ। কোনো রিজনে নামের কারণে হয়তো আপনি ব্ল্যাক লিস্টেড ওই দেশে, সে গভর্নমেন্ট আপনাকে যে না দেয় আর্গিউ করার কোনো জায়গা থাকবে না। ইভেন বাংলাদেশ আপনি বলতে পারেন হয়তো আমরা একটু গরিব কান্ট্রি হইতে পারি, এমন না যে চাইলেই আপনাকে বাংলাদেশ ভিসা দিবে। যে কোনো দেশই তার নিরাপত্তার বলে সে আপনাকে যে সেফ মনে করে আপনাকে ভিসা দিবে, সেফ মনে করলে না ভিসা দিবে না। কারো কারো আমাদের এমন ছিল যে উনি উমরা হজ করতে যাবে, হয়তো সাবমিট করেছে সৌদি হজ মিনিস্ট্রি, ওদেরকে ভিসা দেয় নাই। তো ওদের সাথে একাধিকবার কথা বলার সময় ওরা সেই মান চাইছিল যে আমরা সেফ ফিল করিনি, আমরা তাকে ভিসা দিইনি। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা হয়তো সৌদির ক্ষেত্রে আলোচনা করে নিয়েছি, কিন্তু আমেরিকার ক্ষেত্রে হয় যখনই JFK তে নামে কিংবা অন্য কোনো একটি এয়ারপোর্টে নামে, তখন আমরা এটা শুনতে পাই যে অনেককেই নানা প্রশ্ন করা হয়, অনেক বেশি প্রশ্ন করা হয়, কোনো কোনো সময় ব্লু রুম নামে খ্যাত সেই রুমেও নিয়ে যাওয়া হয়। এই ধরনের পরিস্থিতি যখন কেউ একজন পড়েন, তিনি আসলে তখন কি করবেন, তিনি এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার উপায় কি? ধন্যবাদ আবার আপনাকে। ভেরি সিম্পল। আমরা একটু আগে যেটা সৌদি ওর আদার কান্ট্রি বলতেছিলাম, সেম থিং ইন USA। আপনি লেটস সে বাংলাদেশ থেকে আসেন, বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আসেন, যাওয়ার সময় তো আপনার ভেরিফাই করেন, এন্ট্রিতে এন্ট্রি ভেরিফাই। ওকে, আপনি যখন সৌদি USA ঢুকবেন তখন হয়তো আপনার নাম লেটস সে এক্সাম্পল মোহাম্মদ আলী। ওকে, ওদের সিস্টেমে মোহাম্মদ আলী ইজ ব্ল্যাক লিস্টেড। ওকে ওকে, এখন রেগুলার চেক আপনি আসছেন, অফিসার হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোন দেশে ছিলেন, কতদিন ছিলেন, কেন গেলেন। আমাদের কাছে অনেকে এই জিনিসটা একটু বিব্রতকর ওর ভীতু হয়ে যায়, আমরা খুব ভয় পাই যে ভাই আমাকে কেন জিজ্ঞাসা করলাম, আমি কোথায় গেলাম, কেন গেলাম, কতদিন ছিলাম। ন্যাশনাল সিকিউরিটি, যে বর্ডার পেট্রোল, যে ভদ্রলোক অফিসার, সে কিন্তু একজন বর্ডার সিকিউরিটি। যেটা আমাদের বাংলাদেশে বর্ডার সিকিউরিটি আছে সেটা হয়তো BSF ওর যেটা বিজি যা গভর্নমেন্ট করে, যে BGP যা ছিল ওরকম সেম থিং। ওরা হচ্ছে দেশকে প্রোটেক্ট করার জন্য কাজ করে। যখন আপনার বর্ডার ক্রস করে আপনি যখন এই জায়গায় আসেন, তার সিস্টেমে ডকুমেন্ট আছে যে অটোমেটিকলি আপনার নাম মোহাম্মদ আলী, মোহাম্মদ খান, অটোমেটিক সিস্টেম স্টাফ সাইন চলে আসে জায়গায়, তাকে ভেরিফাই করো। ওকে, ভদ্রলোক হয়তো আপনার জিজ্ঞাসা করছে, তার আরও এডিশনাল কোশ্চেন থাকতে পারে যেটা হয়তো উনি এত ডিপ কাজ করে না, আপনার তখনই পাঠাচ্ছে অন্য রুমে। আপনি 100% সেফ অ্যাজ লং আপনি টেরোরিস্ট না, আপনি কোনোদিনই কোনো ক্রাইমের সাথে জড়িত ছিলেন না, জিরো ভয়, আপনার কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। হয়তো জাস্ট ওরা ভেরিফাই করবে, ম্যাক্সিমাম কত 2 মিনিট 3 মিনিট রুমে নিয়ে যায়, জিজ্ঞাসা করে শুধুমাত্র আপনি কোন দেশে ছিলেন, হয়তো আপনার বাবার নাম কি, আপনার জন্ম কোন দেশে, আপনার কি এডিশনাল আর কোনো পাসপোর্ট আছে কি না। এডিশনাল পাসপোর্টে মিন করতে চাচ্ছে মোহাম্মদ আলী তার এখন US পাসপোর্ট আছে অথবা বাংলাদেশি পাসপোর্ট আছে, সে কি অন্য কোনো দেশের সিটিজেন প্রিভিয়াস ছিল কি না। ওরা যে মোহাম্মদ আলী খুঁজতেছে, দিস ইজ দ্য সেম মোহাম্মদ আলী কি না। লেটস সে মোহাম্মদ আলী একজন আফগানিস্তানি এক্সাম্পল, আমরা ABCD, ইটস নট কান্ট্রি নেম, তারপর আমি নাম বললাম একটা, মোহাম্মদ আলী কেউ একজন কোন একটা কান্ট্রি টেররিস্ট, US তাকে চাচ্ছে এই টেররিস্টকে, আপনি এখন মোহাম্মদ আলী। ওকে, এখন ওরা যাচাই বাছাই করতে যাচ্ছে, দিস ইজ দ্য সেম মোহাম্মদ আলী উই আর লুকিং ফর।
কিন্তু এটা একেবারে নেগেটিভ কি ঘটে, অর্থাৎ সেখান থেকে Zero, কিছু ঢুকতে হয় না, ওরা দেবে না, যা এমন শুধুমাত্র হয়? ওরা না আপনাকে কোনো ভাবে ওরা রিপোর্ট করতে পারবে না, কোনো ভাবে ওরা কিছু আপনাকে করতে পারবে না, শুধুমাত্র ওরা জানতে চাচ্ছে, বের করতে চাচ্ছে ওদের লিস্টে যে মোহাম্মদ আলী আছে আপনি কি সেম মোহাম্মদ আলী কি না। আপনার ডকুমেন্টে আছে আপনার বাংলাদেশে জন্ম, আপনার ডেট অফ বার্থে তো, আপনার বাবার নামে তো, আপনার মায়ের নামে তো, অতএব ডান, শেষ। কিন্তু আমরা তো শুনি এমনটা যে হয়তো কোনো স্টুডেন্ট এসেছে, সে তার প্রশ্নগুলো ঠিক মতো উত্তর দিতে পারেনি কিংবা সন্তোষজনক হয়নি, তাকে ডিপোর্ট করে দেওয়ার কথা বলছিল। ওটা টোটালি হচ্ছে আপনার ইমিগ্রেশনের অফিসারের উপরে। ইমিগ্রেশন অফিসার যখন ইমিগ্রেশন অফিসার যখন চিন্তা করে দেখে যে সামহাউ যে ডকুমেন্ট তার প্রোভাইড করা আছে ওদের কাছে, ওকে, আমরা অনেকেই যেটা মনে করি যখন আমরা ইমিগ্রেশন অফিসার কাছে জেএফকে এয়ারপোর্টে চলে আসলাম সে কিছুই জানে না, আপনার ভিসার এ টু জি সব তার কম্পিউটার, সে সব জানে। আপনি যে ডকুমেন্ট অনেক সময় যেটা হয় আমাদের জানা মতো অনেক ধরনের ঘটনা আছে, হাজব্যান্ড ওয়াইফ কেউ আসছে এই দেশে, ওয়াইফকে বিয়ে করে আসে, অথবা হাজব্যান্ড ওয়াইফ উইদার ওর দুজনে একজন আসে, তার ডকুমেন্টে হাজব্যান্ডের নাম ছিল কথার কথা মোহাম্মদ আবুল হোসাইন, ওকে। এখন ওই ভদ্র মহিলা সামহাউ যার মাধ্যমে আসেন উনি প্রিপেয়ার ছিলেন না, ওকে। ওনার হাজব্যান্ডের নাম আপাতত কাগজে অরিজিনাল হাজব্যান্ড লেটস সি আব্দুল করিম, বাট উনি যার সাথে অ্যাড হয়ে আসেন মোহাম্মদ আবুল হোসেন, ভদ্রমহিলা বাই মিস্টেকলি উনি ওনার অরিজিনাল যে আবুল হোসেন যে হাজব্যান্ড উনি আবুল হোসেনের নাম বলে ফেলছে, করিম কিন্তু ওনার বর্তমান হাজব্যান্ড পেপার ওয়াইজে। তখন অফিসারের সন্দেহ করে আপনাকে ডিপোর্ট করে, বিকজ আপনার প্রশ্ন এবং অ্যান্সার গরমিল ছিল, আপনি প্রোভাইডেড কি ছিল, আপনি জানতেন না বা আপনি খেয়াল করেন নাই বা আপনার মনে ছিল না। সামহাউ হয় আমাদের দেশ থেকে অনেকেই আসে, বাট প্রশ্ন এবং উত্তর যেন সেম থাকে, যেটা আপনার প্রশ্ন প্রোভাইডেড করা ছিল অফিসারের কাছে, সেটা হয়তো মেলেনি, সেই কারণে হয়তো হয়। আরো একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মাসুম ব্রঙ্কস থেকে বলছি। জি, আমার একটা কোশ্চেন আছে এই নেক্সট হজের ব্যাপারে। আমার মা ইউএস গ্রিন কার্ড হোল্ডার, ওনার বাংলাদেশে পাসপোর্ট আছে, আর আমার ছোট ভাই সে আমার মায়ের সাথে যাবে, তো তার ব্রিটিশ পাসপোর্ট আছে কিন্তু তার আবার বাংলাদেশি পাসপোর্ট নাই। সো এই অবস্থায় আমার ছোট ভাই এবং আমার মা কিভাবে একসাথে হজ করতে পারবে, কি সিস্টেমটা আছে? জি, ধন্যবাদ মাসুম ভাই। ধন্যবাদ মাসুম ভাই আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। ভাই থাকেন ইংল্যান্ডে, সম্ভবত ইংল্যান্ড পাসপোর্ট, আর মা বাংলাদেশ পাসপোর্ট, গ্রিন কার্ড আছে, ওকে। এখন ওনার ভাই যেটা আছে ওনাদের অনলাইন ইউকেটটা, হ্যাঁ অনলাইন লটারির মাধ্যমে হবে, ওনারা আবেদন করতে পারেন, বাট মা আবার ওই জায়গায় অ্যাড হচ্ছে না। যদি আমি আপনাকে সিম্পল ওয়েতে বলি, যেভাবে হোক যদি ওনার ভাইয়ের জন্য একটা বাংলাদেশি পাসপোর্ট করা যায়, যদি ওনার হোয়াট ইজ কল বাংলাদেশি ভোটার আইডি কার্ড থাকে অথবা বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে উনি একটা বাংলাদেশি পাসপোর্ট করতে পারবেন। সেটা আপনি ইংল্যান্ড থেকে করেন অথবা বাংলাদেশে গিয়ে করেন। ইউএস অথবা ওনার ব্রিটিশ যে পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট দিয়ে উনি ঢাকা যেতে পারেন, এটা অপশনাল বলতেছি, আদারওয়াইজ দুইজনকে মার্জ করা একসাথে করা ইজি হচ্ছে না। ওনার মায়ের ইউকে থেকে ভিসা হবে না, ওকে। উনি আবার অটোমেটিকলি লটারিতে ওনাকে উইন করতে হবে যাওয়ার জন্য। মা বাংলাদেশ থেকে যেতে পারবেন, মা ইউএস থেকে যেতে পারবেন, ওকে। বাট টুগেদার করার জন্য উনি যদি চায়, উনি ইউএসএ আসার পরে ওনারটা হয়তো ইউএস থেকে প্রসেস করতে পারবেন, যেহেতু ব্রিটিশ পাসপোর্ট এই জায়গায় অ্যাকসেপ্টেড, ওনারটা করানো যাবে। এই জায়গায় একটু ল্যাং দিয়ে হবে এবং একটু খরচ বেশি হবে। যদি মনে করেন যে উনি টাকা সেভ করতে চান, উনি শুধুমাত্র একটা বাংলাদেশি পাসপোর্ট করবেন, বাংলাদেশ থেকে ওনার মা এবং উনি ওনারা দুজনে যেতে পারেন, অনেক টাকাও সেভ হবে। আদারওয়াইজ ওনাদের যে দুজনকে, মেনলি হচ্ছে মা যেহেতু বয়স্ক মানুষ, আমি নো ম্যাটার হোয়াট মাকে আমার সাথে আমি নিয়ে যাবো, মাকে ওমরা করাই আমি নিয়ে যাচ্ছি। সো মেইন এই যে প্রেজেন্সটা দরকার হচ্ছে যে ভাই ব্রিটিশে থাকেন, ওনাকে যোগাযোগ করার জন্য। সো উনি সবচেয়ে বেস্ট হয় যদি কোনোভাবে উনি একটা বাংলাদেশের পাসপোর্ট তৈরি করেন, চাইলে করতে পারে, অথবা উনি ইউএস থেকে, ওনারটা বাংলাদেশ থেকে হবে না, উনি ওই জায়গা থেকে করবে, মায়েরটা এই জায়গা থেকে করবে, দেন দুজনে কি ফ্লাইটে জেদ্দা গিয়ে মিলতে পারেন। আদারওয়াইজ যদি উনি বাংলাদেশে পাসপোর্ট করে, ঢাকা থেকে একসাথে মাকে নিয়ে যেতে পারেন। উনি ইংল্যান্ড থেকে
ঢাকা আসা যাওয়াটা ইংল্যান্ড পাসপোর্টে করবেন, ঢাকা থেকে জেদ্দা আসা যাওয়াটা উনি বাংলাদেশ পাসপোর্টে আসা যাওয়া করবেন। এরকম আমাদের অনেকেই কোশ্চেন থাকে, ভাই আমি জেদ্দা থেকে যখন আমি ঢাকার পাসপোর্টে যাচ্ছি, বাংলাদেশের পাসপোর্টে যাচ্ছি, আর এই জায়গা থেকে আমি ইউএস পাসপোর্ট আর লন্ডন থেকে লন্ডন পাসপোর্টে যাচ্ছি, সমস্যা আছে কি না? না, আপনি যেই পার্টটা জার্নি করবেন ওই পার্টটার ওই পাসপোর্ট দিবেন। ঢাকা পাসপোর্ট আমাকে ইউএস কে দিচ্ছে না, ওর ইউকে কে জানাবে না আপনি কোন পাসপোর্টে কোথায় ট্রাভেল করতেছেন। সো আপনি বাংলাদেশ থেকে যখন লন্ডন যাচ্ছেন আর বাংলাদেশ থেকে জেদ্দা যাচ্ছেন, দুই এয়ারপোর্টে দুই পাসপোর্টে আপনি যাচ্ছেন। এটার সাথে আপনার কোনো বাধ্যবাধকতা বা আইনে জটিলতা নাই। চাইলে আপনি বাংলাদেশ পাসপোর্টে আপনি উমরায় যেতে পারবেন বা হজে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আছেন, না দর্শকটির লাইনটি সংযুক্ত নাই এখন তিনি। আমরা একটু আপনাকে ছোট করে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে হজ এবং উমরা নিয়ে আপনি যদি আর কোনো পরামর্শ দিতে চান সেটি শুনে আমরা আমাদের আজকের মতো আলোচনা শেষ করব। ধন্যবাদ জুয়েল ভাই। হজ সাধারণত যারা আপনার ইউএস পাসপোর্ট বা ইউএস থেকে যারা যাচ্ছেন তাদেরটা আগেও অনলাইন ছিল, গত কয়েক বছর যাবৎ স্টিল অনলাইন আছে। সেটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি উইন করেন আপনি যাবেন, আর যদি কেউ মনে করে সেম গ্রিন কার্ড পাসপোর্ট নিয়ে কারো যদি থাকে মিক্সিং, সেটা যদি আপনি দেশ থেকেও যেতে চান সেটাও আপনি করতে পারবেন। আইনিগতভাবে যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে কিছু না জানাইতে চান ততক্ষণ পর্যন্ত কোনো বাধা নিয়ম নাই, আপনি চাইলে করতে পারবেন। আর গ্রিন কার্ড যদি হয় ডেফিনেটলি আগে আপনাকে ভিসা নিতে হবে, আগে যেটা ছিল না, মোটামুটি সেটাই ছিল নতুন। আর বিনা পরীক্ষায় সিটিজেনশিপ নিয়ে সামথিং আপনি কিছু বলতেছিলেন। যাদের বিভিন্ন সমস্যা আছে, যারা ইংরেজি পারে না এবং বয়স 65 অ্যান্ড আপ, সামহাও উনি পারবেন না, যদি প্রুভ করতে পারেন যে কেন উনি পারবেন না, ওনার সমস্যা কোথায়, এই সমস্যাটা যদি উনি প্রুভ করতে পারেন যে উনি পারবেন না ইংরেজি বা উনি মুখস্থ রাখতে পারেন না, ইয়েস আপনি এলিজেবল, আপনি করতে পারবেন। এই যে জায়গায় কিন্তু আর্লি, যে আমরা অনেক সময় বলি ভাই 65 অ্যান্ড আপ ডেফিনেটলি, বাট এক্সেপশন আছে। কোনো কারণে আপনি পারেন না, কোনো ধরনের আপনার ফিজিক্যাল সমস্যা আছে, ইয়েস আপনার আর্লি করার সুযোগ আছে। সেটা যেটা এদেশে গভর্নমেন্ট আছে যে কতদিন পর্যন্ত আপনি চিকিৎসকের মাধ্যমে আপনাকে সত্যায়িত হতে হবে যে আপনি ফিজিক্যালি ক্যাপেবল না, কিংবা আপনি ডিসেবল যে জন্য আপনি পারবেন না, মানে কি ধরনের ডিসেবলের জন্য আপনি পারবেন না সেটা আপনি প্রুভ করতে হবে। যদি আপনি প্রুভ করতে পারেন, ইয়েস ডেফিনেটলি বিনা পরীক্ষায় আপনি সিটিজেনশিপ নিতে পারবেন। অনেক ধন্যবাদ বেলাল হোসেন বেলাল ভাই, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অনেক দর্শক অপেক্ষা ছিলেন, তারা নানা ধরনের প্রশ্ন নিয়ে আসছিলেন। হয়তো আমরা সময় স্বল্পতার কারণে সবার উত্তর দিতে পারিনি। আগামী দিন আবার যখন আপনার সাথে বসবো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে, ধন্যবাদ টিভিএনকে। দর্শক আপনারা যারা দেখছিলেন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনায়, সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দিভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্য সহায়তা পাঠানো, অর্থাৎ আমেরিকায় বসবাসরত বাংলাদেশি যারা আছেন তারা নিজ মাতৃভূমির এই দুর্যোগকালে কিভাবে পাশে দাঁড়াতে পারেন এবং কতটা নৈতিকতা অবস্থান থেকে এই পাশে দাঁড়ানো দরকার, সেসব বিষয়গুলো মূলত জানাতে আমরা এই আয়োজনটি করেছি। এবং আমরা অতিথি হিসেবে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফখরুল আলম, যিনি প্রবাসী বাংলাদেশি ফোরাম নিউ ইয়র্কের কনভেনর এবং একই সাথে বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি নিউ ইয়র্কের। আমরা তার সাথে আলাপ করব, তার মাধ্যমে আমরা মূলত এই আহ্বানটাই আপনাদের জানাতে চাইবো যে বাংলাদেশের এই দুর্যোগ সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের জন্য কতটা দায়িত্বের মধ্যে পড়ে। ফখরুল আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ আপনাকে আমাকে টিভিএন এর মতো দর্শক নিন্দিত একটি টেলিভিশনে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং এই মুহূর্তের যে আলোচনা, এটা অত্যন্ত টাচি, অনেক অর্থে এটা হৃদয় বিদারক এবং প্রত্যেকটা মানুষেরই হৃদয় এই জন্য যে যেখানে থাকুক না কেন সারা বিশ্বে তাদের চিন্তায় মননে একটি কথা, বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং আমাদের করণীয়। আপনি যেটি বললেন কি করণীয়, এটা ইতিমধ্যে এত বহুল প্রচারিত আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে, সবাই অবগত। তারপরেও প্রবাসীরা এটা কিভাবে নিচ্ছেন, এটাই হলো মূল কথা। আর আমি বলবো এটা কেন সৃষ্টি হলো, কেন এর পেছনে কারণগুলো এবার কি, আমরা এর জন্য প্রতিকার কি করতে পারি, করা উচিত আমাদের ব্যক্তিকেন্দ্রিক, সমষ্টিগত, সভা সমিতি এবং রাষ্ট্রীয়ভাবে। আমি প্রথমে বলবো প্রবাসীরা, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, দীর্ঘদিনের সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে ঘোরার পরে প্রবাসীরা অত্যন্ত দেশদরদী, স্বদেশপন্থী, দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে
তারা কিন্তু দেশের জন্য সব সময় কাজ করে যায়। এবারেও তার প্রমাণ আমি দেখেছি। একটা গ্রামে 2-5 জন এখানে আছেন, তারা নিজেরাই একটা ইন্ডিভিজুয়াল একটা ফাউন্ডেশন করে ফেলেছেন। সেটার মাধ্যমে অর্থাৎ দুর্যোগ তাদেরকে একতাবদ্ধ করে ফেলেছে। এতদিন হয়তো তারা নিজেদের সাথে খুব একটা সামাজিক যোগাযোগগুলো রাখছিলেন, কিন্তু নিজেদের গ্রামের কিংবা নিজেদের উপজেলার জন্য তারা এখন একতাবদ্ধ হয়ে কাজ শুরু করে দিয়েছে। শুধুমাত্র এই ব্যক্তিকেন্দ্রিক অথবা 2-4 জনের ফাউন্ডেশন নয়, এখানে যে সমস্ত সভা সমিতি, যে সমস্ত সমিতি, সোসাইটি, অর্গানাইজেশন, ফাউন্ডেশন সবাই কিন্তু আপনাদের টিভিএন এটা বিশাল ভূমিকা রাখলো। আমি কতক্ষণ আগে আমাদের পুলক ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বললেন প্রায় $9-10 হাজার ইতিমধ্যেই উঠে গেছে এবং উঠছে। তাহলে মানুষগুলো কারা? আমাদের প্রবাসীরাই। তা আমি এই জায়গায় বলবো, প্রবাসীরা তাদের দায়িত্ব থেকে এক চুলো নড়ে নাই। দেশের জন্য শুধু এইবারের বন্যায় নয়, যে কোনো দুর্যোগেই তারা কিন্তু তাদের হাত প্রসারিত করে নেমে আসছে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত 28 দিনে $2.7 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে গেছে, যেটা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এর পিছনে কিন্তু কাজ করেছে বন্যাত্মদের সহায়তা, রেমিটেন্সও কিন্তু প্রচুর যাচ্ছে। এর ফাঁকে এইটুকু বলা যায়, যেমন ধরেন আমি আমার বাড়ি ফেনী, আমরা অত্যন্ত এইবারের দুর্যোগে সবচেয়ে বেশি, আমার মনে হয় না আপনার বাড়িও ফেনী। কনগ্রাচুলেশন, নাইস টু সি ইউ। তো সেই জায়গায় আমরা ভুক্তভোগী সিরিয়াসলি। এটা যারা বলে না, আপনি প্রত্যক্ষভাবে এটা যখন কেউ যখন মারা যায় যে বেদনাটা অনুভব করেন, অন্যের কেউ চলে গেলে সেটা অত বেশি অনুভব হয় না। কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের প্রতিবেশী যিনি চলে গেলেন, যার ঘর ধ্বংস হয়ে গেল, যার মাছগুলা চলে গেল, যার সমস্ত গবাদি পশু, ছাগল, গরু, আমাদের মুরগি যত রকমের ছিল নষ্ট হয়ে গেল, আমাদের শস্য ক্ষেত মাইলের পর মাইল যেটা রোপা আমন সেটা ধ্বংস হয়ে গেল। এদের সাথে কথা বললে, তাদের কান্না দেখলে, তখন কোনো প্রবাসী নয়, দেশের কোনো মানুষও স্বস্তি থাকতে পারে না। আমরা তো বলছিলেন যে হয়তো ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ মোট 11টি জেলায় বন্যা আক্রান্ত কবলিত হয়েছে, কিন্তু শুধুমাত্র এইসব জেলার মানুষ কিন্তু নয়, সর্বোপরি বাংলাদেশে যে জেলার মানুষই প্রবাসে বাস করছেন তারা কিন্তু জেলা দেখছেন না, তারা দেখছেন বাংলাদেশ। আক্রান্ত হয়েছে বাংলাদেশ, এবং সেখানে যারা দুর্যোগে আছেন তারা সব মানুষ, আপনার আমার মতো মানুষ। তাদের সহায়তায় যার যার অবস্থান থেকে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, এবং এই ঝাঁপিয়ে পড়াটা আমি মনে করব দেশের থেকে, আপনি প্রবাসীদের কথাই বলছেন, প্রবাসীরা কেমন ভাবছে, নো ম্যাটার হোয়াট, প্রবাসীরা আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে এই ব্যাপারে কথা বলছে না অথবা কাজ করছে না। কেন বলছি, আমরা গিয়েছি ফেনী সমিতির উদ্যোগে কিছু ফান্ড রেজ করার জন্য, একটা বৈঠক, 5-7 জনের বৈঠক, আমাদের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, আমরা একটা ফেসবুকে একটা অ্যাকাউন্টও খুলেছি, আমাদের টাকা আসছে। এক বসাতে 2 ঘন্টায় আমরা $8,500-9,000 তুললাম টেলিফোনে। এইটা বাড়ছেই। তো আমরা টাকাগুলো এখন দেব না, আমরা দেব দুর্যোগের পরে। এখন সবাই পাচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু দুর্যোগের পরে যে অবস্থাটা, শিশু মৃত্যু, রাস্তাঘাটের দুরবস্থা, ওষুধপত্র এগুলার যেটা আমরা অত অমনভাবে পাবো না সেই অবস্থাটা, এবং যারা বিপদে আছে, ঘর বাড়ি উচ্ছন্ন হয়ে গেছে, তাদেরকে তখন কে এগিয়ে আসবে? সরকার। হ্যাঁ, আমরা দাবি করব সরকার কাছে যে দুর্যোগ যাদের এলাকায়, যে এলাকায় সবচেয়ে বেশি, সে এলাকায় আপনারা যান, এটা ঠিক, তারা যাবে, কিন্তু সীমিত অর্থ দিয়ে তো আর হবে না। তখন এই প্রবাসীদের টাকাগুলা সেখানে যদি সিস্টেমেটিক্যালি অনেস্টির সাথে, যদি আমাদের বিশ্বাসযোগ্যতার একটা অভাব আছে সেটাকে কাটিয়ে যদি আমরা সেই জায়গায় দিতে পারি, তাহলে হবে সবচেয়ে বড় আমাদের জন্য কাজ। এটা একটা বড় প্রশ্ন যে আসলে ডিস্ট্রিবিউশন, কালেকশনের একটা বিষয় থাকে। যেমন বন্যার আগে একটা পরিস্থিতি থাকে, বন্যা পরবর্তী যে দুর্যোগটা হয় সেটা বলা হয় আরো বেশি ভয়াবহ, কারণ তখন আসলে পানি নেমে যাওয়ার পরে নানা ধরনের রোগে মানুষ আক্রান্ত হতে থাকেন এবং রাস্তাঘাট সবকিছু আবার সংস্কার করার দরকার হয়। ঠিক একই ভাবে টাকা কালেকশন, এরপর ডিস্ট্রিবিউশনটা একটা বড় প্রশ্ন, অর্থ সংগ্রহের বিষয়টা। আমরা এইটি নিয়ে আলোচনা করবো। ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, আমরা আবার ফিরে আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম প্রবাসী বাংলাদেশি ফোরাম নিউ ইয়র্কের কনভেনর ফখরুল আলমের সাথে। ফখরুল ভাই, সেটা হলো যে দুর্যোগ তো এখন চলছে, আমরা বিরতির আগে যে কথাটি বলছিলাম যে
এই যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ অর্থ সংগ্রহের পর সেগুলো একেবারে যাদের প্রয়োজন তাদের হাতে পৌঁছে দেয়া একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ আপনি আছেন প্রায় 13,000 কিলোমিটার দূরে। এত দূর থেকে এই ডিস্ট্রিবিউশনটা, শুধু আপনাদের কথা বলছি না, যারাই করছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, কিভাবে ডিস্ট্রিবিউশনটা করলে যাদের কাছে এই অর্থটা যাওয়া দরকার তারাই পাবে? আমি প্রথমে বলবো ব্যক্তিগত উদ্যোগে যারা করছেন এগুলো কিন্তু প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কারণ সেই সরাসরি কাকে দিতে হবে, সরাসরি কানেক্টেড। কিন্তু যারা বিভিন্ন সমষ্টিগতভাবে করছেন, বিশেষ করে সোসাইটি, সমিতি এবং অন্যান্য ফাউন্ডেশন, তাদেরগুলো তারা পাঠিয়ে দিচ্ছেন রেড ক্রস অথবা রাষ্ট্রীয়ভাবে যে আমাদের অ্যাকাউন্ট আছে সেই সমস্ত জায়গায়। কিন্তু সেখানে তো আপনি জানেন একটা সিস্টেম লস আছে। এই সমস্ত অর্গানাইজেশনগুলো রাষ্ট্রীয়ভাবে যেগুলো হয় সেগুলোর সিস্টেম লস আছে। আপনি যদি আরো বেশি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে চান, আমি বলবো যেন আমাদের ফেনী সমিতি আমরা করছি, আমরা টাকা দিচ্ছি না এখন, আমরা দেব দুর্যোগের পরে, যখন মানুষ তার নিজের বাড়িতে উঠবে অথবা যাদের বাড়ি নেই সেগুলো আমরা ক্যালকুলেশন করবো, আমাদের এখান থেকে টিম যাবে, আমরা টাকা তুলতেই থাকবো। তারপরে আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট আছে রফিকুল ইসলাম অথবা ফেনী সমিতি, এটা দিলেই এসে যাবে, সেখানে টাকাগুলো আমরা ভিজিবল, আমরা দেখতে পাই। সুতরাং সেগুলো নিয়ে আমরা আমাদের টিম সেখানে যাবে এবং ভুক্তভোগী যারা সত্যিকার অর্থে এখন নিডি, যাদেরকে না দিলেই নয়, তাদেরকে আমরা দিয়ে শুরু করব। যারা ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পেয়েছেন তারা তো পেয়েছেনই, অথচ দেখা গেছে যারা অত্যন্ত নিডি তারা পান নাই, পেয়েছেন কারা? রাস্তার পাশে যারা, তাদের ওখানে ট্রাক যেতে পেরেছে, অন্যান্য এই যানবাহন যেতে পেরেছে, যেসব জায়গায় একেবারে গভীরভাবে আক্রান্ত হয়েছে সেসব জায়গায় পছন্দ হয় না। সুতরাং সেখান থেকে আমরা বেছে নেব কারা একেবারেই পার নাই। এটা ইচ্ছাকৃত নয়, কিন্তু যারা গিয়েছে তারাও তো অনেকেই হারিয়ে গেছে, যেতেও পারে নাই, মারাও গেছে, খোঁজও নেই তাদের, এমনও আছে আমাদের এলাকায়। তো হৃদয় বিদারক হলো প্রবাসীরা কেন এত বেশি মানুষের প্রতি দরদি। আপনি দুইটা কথা বলি, একটা কথা হলো আমাকে খুব দ্রুত বলতে হচ্ছে, সময়ও কম। একটা লাশ, এটা 2 দিন হয়ে গেছে, মারা গেছে, সারা এলাকা প্লাবিত, কোথায় নেবে, কেমনে নেবে? তখন কাফনের কাপড় পরিয়ে ভেলাতে তুলে, কলা গাছের ভেলা, সেখানে লিখে দিয়েছে এটি উনি মুসলমান, আপনারা যেখানেই পান, স্রোত ছিল প্রচন্ড, যেখানেই পান যদি জায়গা থাকে আপনার দাফন করবেন। এটা শোনার পরে আমাদের মনটা কেমন হতে পারে? আমরা তো প্রবাসে আছি, দেশের কান্না, আমরা সবসময় দেশের কথাই বলি। আরেকটা হলো হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যাচ্ছে, রেস্কিউ করা হয়েছে, কোনোভাবে রেস্কিউ করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে বন্যার পানি তারা খেয়ে ফেলছে, ট্রাকে উঠছে, সেখানে ওই ভদ্র মহিলা ডায়রিয়া হয়ে সেখানে হাজব্যান্ডের কোলেই মারা গেছে। যখন আপনি বলেন প্রবাসীরা কেমন ভাবছে, আমার কাছে মনে হয় এই সমস্ত ঘটনা দেখার পরে তারা আর কিছু ভাবে না, অর্থাৎ নিজেদের যে দেশপ্রেম, বিবেক এবং মনুষ্যত্ববোধ, মানবিকতা, সেখানে সাড়া না দেওয়ার কোনো উপায় থাকে না। কারণ আপনার সামর্থ্য আছে, যার সামর্থ্য নাই এখন তিনি আপনারই কোনো একজন ভাই, তাকে তার সাহায্যে অবশ্যই এগিয়ে আসা উচিত। আমি একটু আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, এই যে দুর্যোগ কিংবা বন্যা, এটি তো বাংলাদেশের জন্য এবার হয়তো কোটি টাকা দান করেছে, নিশ্চয়ই এটি বাংলাদেশের জন্য অপরিচিত কোনো শব্দ নয়। আপনাদের বয়সে আপনারা অনেকবারই বন্যা দেখেছেন, কিভাবে আপনি, আপনার পরামর্শটা কি, কিভাবে আসলে আমার এখানে সুনির্দিষ্ট পরামর্শ আছে। আমাদের পুরো বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠের নিচে একটা অংশ, এবং সায়েন্টিস্টরা বলেছেন 2050 সাল পর্যন্ত বাংলাদেশের অনেক অংশ ডুবে যাবে। তো আমরা আগের থেকে প্রিকশন নেব না কেন? তাহলে প্রিকশনটা কি? প্রিকশনটা হলো, হ্যাঁ, আপনি বলে কয়ে এই সমস্ত বন্যা আসে না, এটা পানিটা আসছে, বেশিরভাগ আসছে উপর থেকে, ইন্ডিয়ার থেকে। তারা যদিও প্রত্যেক দিন গুগলে বলছে বাংলাদেশে ফ্লাডের জন্য, শুনুন কথাটা, বাংলাদেশে ফ্লাডের জন্য ইন্ডিয়া কোনো কারণ নয়। এটা গুগলে যেখানেই যাবেন আপনি এই সেন্টেন্সটা পাবেন। আমার কাছে মনে হয়েছে ঠাকুর ঘরে কে রে, আমরা তো কলা খাই না, আমি তো কলা খাই না, এই প্রশ্ন এইভাবে উত্তর দিচ্ছি। আমরা তো তাদেরকে প্রশ্ন করিনি, এখন এই পানি ভবিষ্যতেও আসবে। আর একটা আছে, আমি গুগল সার্চ করে দেখলাম, রেইন বুম, হঠাৎ করে একটা অঞ্চলে বুমের মতো, অর্থাৎ এত মুষলধারে বৃষ্টি হয়, এত ঘন, সেটা ঘন্টায় আপনাকে ফ্লাড বানিয়ে দিতে পারে। প্রস্তুতিটা নিয়ে আমি বলবো আমাদের সামর্থ্য এখন অনেকেই, আমরা বাইরে থাকি, বিভিন্নভাবে আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল, আপনারা যারা বাড়ি করব, আমরা যারা সেই বাড়িটা আমরা দোতলা করি, তাহলে এই ধরনের হঠাৎ বান আসার কারণে আমরা অন্তত সাময়িকভাবে রিস্কও নিতে পারবো। দ্বিতীয় হলো, আমরা ধর্মভীরু মানুষ, মুসলমানরা বিশেষ করে, হিন্দুরা তারা টেম্পল বানাবেন, অন্য ধর্মেরা অন্য কিছু বানাবেন, যারাই বানান দোতলা বানান,
সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামেই একটা দুইটা ঘর থাকবে, যেখানে আপনি হঠাৎ এই ধরনের বন্যা আসলে নিজকে বাঁচানোর জন্য, ফ্যামিলিকে বাঁচানোর জন্য আপনি সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবেন। এই যে জিনিসগুলো আর হচ্ছে কেন হচ্ছে তো আমাদের অশিক্ষা, কুশিক্ষা এবং আমাদের স্বার্থ, নিজের স্বার্থ দেখা কারণে ব্রেনগুলোকে আমরা অপরিষ্কার রাখি। একেবারে শেষ মুহূর্তে আছি, আপনি যদি আর কোনো আহ্বান জানাতে চান এই বিষয়ে সেটি জানিয়ে আমরা শেষ করব। এটা বন্যা সম্পর্কিত নয়, আমরা যারা আছি প্রবাসী, আমি আশা করব সমস্ত প্রবাসী ভাইদেরকে আসুন আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রবাসীরা অন্তত ঐক্যবদ্ধ, আমি যেটুকু বুঝি, আসুন আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা মাফিক আমরা কাজ করে যাই আমাদের দেশকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য। নদীমাতৃক দেশ, বন্যা আসবেই, আমাদের সমুদ্র পৃষ্ঠের নিচের দেশ এবং ঝড় বৃষ্টি সবসময় লেগে আছে, সুতরাং হবে। এই জায়গায় আমরা প্রবাসী, আমি আপনার সাথে একটু কথা বলেছিলাম, প্রবাসী ফোরাম যেটা আমাদের, সেটা আমাদের প্রবাসীদের সমস্যাগুলোকে নিয়ে আমরা একটু কথা বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। সেই জন্য আমাদের 13টা দাবি নিয়ে আমরা সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে যাচ্ছি এবং 8ই সেপ্টেম্বর এখানে আমাদের জুট সেন্টারে একটা মিটিংও আছে, মত বিনিময় সভা। সবাই আমাদেরকে দাবিগুলো কি, দাবিগুলো আমার আপনার সবার প্রবাসীদের। একটা বিমান আসবে, আসে না, প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, করেন নাই। একটা আমাদের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড লন্ডনে হয়েছে, আমাদেরটা হতে বাধা কোথায়? অর্থাৎ সামগ্রিকভাবে যে সংস্কার চলছে বাংলাদেশে কিংবা উন্নয়নকে সুসংহত করার একটা চেষ্টা চলছে, আপনারও প্রবাসীদের দাবি দেওয়াগুলো যেন তাদের কাউন্টে রাখে, কারণ প্রবাসীদের যে কোনো উন্নয়ন মানে উইন উইন সিচুয়েশন, দেশেরও উন্নয়ন, আমাদেরও উন্নয়ন। আপনাদের এই চেষ্টাকে আমরা শুভকামনা জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ ফখরুল আলম ভাই আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং টিবিএনকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এই ছিল আমাদের দি ভিলেজ অনুষ্ঠানের আজকে আয়োজন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন টিবিএন এর। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।